একবার ভাবুন তো, এমন একটা সময় কথা যখন বাংলায় কোনো আইন কানুন ছিল না। অবস্থাটা এমন যে পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমন শক্তিশালীরা দুর্বলদের শেষ করে দিচ্ছিল। আর ঠিক এমনই এক চরম বিশৃঙ্খলার ভেতর থেকেই কিন্তু জন্ম নিয়েছিল বাংলার এক কিংবদন্তির রাজবংশ, পাল সাম্রাজ্য, যারা প্রায় ৪০০ বছর ধরে শুধু বাংলাকেই নয়, পুরো উপমহাদেশের ইতিহাসকেই একটা নতুন খাতে বইয়ে দিয়েছিল। চলুন আজ সেই স্বর্ণযুগের গল্পটাই শোনা যাক। তো পালদের গল্পটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। মানে তাদের আসার আগে বাংলার অবস্থাটা ঠিক কেমন ছিল, এক কথায় বললে ঘোর অরাজকতা। আর এই সময়টাকে ইতিহাস মনে রেখেছে মাৎস্য ন্যায় নামে। মাৎস্য ন্যায় শব্দটা শুনলেই কেমন একটা ছবি ভেসে ওঠে, তাই না? এর মানে হলো মাছের আইন। ভাবুন, একটা বড় পুকুরে যেমন কোনো নিয়ম নেই, সবচেয়ে বড় আর শক্তিশালী মাছটা যখন খুশি ছোট মাছকে খেয়ে ফেলছে, ঠিক এই অবস্থাটাই হয়েছিল তখন বাংলায়। গৌড় সাম্রাজ্যের পতনের পর কোনো রাজা নেই, কোনো শাসন নেই, যে যার মতো এলাকা দখল করছে, দুর্বলদের ওপর অত্যাচার চালাচ্ছে, মানে পুরো দেশ জুড়ে একটা অন্তহীন মারামারি আর হানাহানি চলছিল। এখন প্রশ্নটা হলো, এই যে একটা ভয়াবহ অবস্থা, এই যে অবিরাম সংঘাত, এখান থেকে বেরোনোর কি কোনো পথ ছিল? মানে এই অরাজকতার শেষটা হবে কিভাবে, শান্তি ফিরবে কিভাবে? আর ঠিক এই প্রশ্নের উত্তর নিয়েই বাংলার ইতিহাসে উদয় হল এক নতুন সূর্যের, শুরু হলো এক নতুন অধ্যায়। আর এই অধ্যায়ের যিনি সূচনা করলেন, তিনিই হলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। পাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু ছিল এক কথায় অসাধারণ, বেশ নাটকীয় বটে। মানে এই যে চারদিকে এত হানাহানি মারামারি, এটা শেষ করার জন্য তখনকার নেতারা কিন্তু নিজেরা যুদ্ধ করেননি। তারা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ছিল প্রায় অবিশ্বাস্য। সবাই মিলে একজনকে তাদের রাজা হিসেবে বেছে নিলেন, আর তিনি ছিলেন গোপাল। ভাবা যায়, সেই অষ্টম শতাব্দীতে ভারতে রীতিমতো ইলেকশন করে রাজা ঠিক করা হচ্ছে, এটা তো অচিন্তনীয় একটা ব্যাপার ছিল। এর একটা দারুণ প্রমাণও আছে কিন্তু। খালিমপুর তাম্র শাসনে কি লেখা আছে জানেন? লেখা আছে, প্রকৃতি মানে সাধারণ মানুষই তাকে রাজা বানিয়েছিল। এর মানেটা কি দাঁড়ালো? গোপালের ক্ষমতার আসল জোরটা আসছিল সাধারণ মানুষের সমর্থন থেকে। আর ব্যাপারটা এতটাই যুগান্তকারী ছিল যে নেতারা এতদিন নিজেদের মধ্যে মারামারি করছিলেন, তারা কোনো ঝামেলা ছাড়াই গোপালের নেতৃত্ব মেনে নিলেন। তো গোপাল যে সাম্রাজ্যের ভিত্তিটা গড়ে দিয়ে গেলেন, তার পরের প্রজন্মের হাত ধরে সেই সাম্রাজ্য পৌঁছে গেল তার গৌরবের একেবারে চূড়ায়। এই স্বর্ণযুগের পেছনে মূল কারিগর ছিলেন আসলে দুজন, একজন বাবা আর একজন তার ছেলে। প্রথমে এলেন ধর্মপাল, যিনি সাম্রাজ্যের সীমানা একেবারে উত্তর ভারত পর্যন্ত নিয়ে গেলেন। আর তারপর এলেন তার ছেলে দেবপাল। তার সময় পাল সাম্রাজ্য শুধু ভৌগোলিকভাবে নয়, শক্তি আর সম্মানের দিক থেকেও তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। আচ্ছা, এই দুই রাজার সাফল্যের পেছনের আসল শক্তিটা কি ছিল জানেন? তাদের বিখ্যাত হস্তি বাহিনী, মানে হাতির লস্কর। এই বিশাল আর ভয়ঙ্কর আর্মি নিয়েই তারা কনৌজ দখলের লড়াইয়ে নেমেছিলেন। আর প্রতিপক্ষ কিন্তু হেলাফেলার নয়, গুর্জর প্রতিহার আর রাষ্ট্রকূটদের মতো শক্তি। এই ত্রিপাক্ষিক লড়াইয়ে জিতেই কিন্তু পালরা নিজেদের উত্তর ভারতের সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পাল রাজারা শুধু যুদ্ধই করেননি, তারা ছিলেন জ্ঞান, শিল্প আর সংস্কৃতির অসাধারণ পৃষ্ঠপোষক। এই যে আমরা আজকে সোমপুর মহাবিহার দেখি, যেটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা তো তাদেরই তৈরি। শুধু তাই না, নালন্দা, বিক্রমশিলার মতো বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো তাদের সময়েই কিন্তু জ্ঞান চর্চার একেবারে কেন্দ্রে চলে এসেছিল। তবে ইতিহাসে যা হয়, কোনো কিছুই চিরস্থায়ী নয়। ক্ষমতার একেবারে চূড়ায় ওঠার পরেই কিন্তু পতনের ভয়টা তাড়া করে। পাল সাম্রাজ্যের ক্ষেত্রেও ঠিক তাই হলো। খুব তাড়াতাড়ি ভেতর থেকে বিদ্রোহ আর বাইরে থেকে আক্রমণ, দুটো মিলেই তাদের শক্ত ভিতটা নলে গেল। দেবপালের পরে যারা এলেন তারা অতটা যোগ্য ছিলেন না, ফলে যা হওয়ার তাই হলো, সাম্রাজ্যটা ছোট হতে শুরু করল। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, তখনই ৯৮৮ খ্রিস্টাব্দে মঞ্চে এলেন প্রথম মহিপাল। আর এসেই তিনি পুরো খেলা ঘুরিয়ে দিলেন। তিনি শুধু হারানো এলাকাগুলোই ফিরিয়ে আনলেন না, দক্ষিণের পরাক্রমশালী চোল সাম্রাজ্যের আক্রমণও আটকে দিলেন। মানে সাম্রাজ্যকে এক কথায় ধ্বংসের মুখ থেকে বাঁচিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনলেন। কিন্তু
সাম্রাজ্যের জন্য সবচেয়ে বড় ধাক্কাটা এলো ভেতর থেকেই। কৈবর্ত বিদ্রোহ, এটা ছিল পালদের জন্য সবচেয়ে বড় সংকট। ভাবুন, বেশ কিছু সামন্ত রাজা একজোট হয়ে শুধু বিদ্রোহই করল না, তারা সম্রাট দ্বিতীয় মহিপালকে হত্যা করে উত্তরবঙ্গটাই দখল করে নিল। এই ঘটনাটা পাল শাসনের একেবারে গোড়া নাড়িয়ে দিয়েছিল। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে সাম্রাজ্যের হাল ধরলেন শেষ শক্তিশালী পাল রাজা রামপাল। তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। নিজের বিশ্বস্ত মিত্রদের একজোট করলেন আর কৈবর্ত নেতা ভীমের বিরুদ্ধে একটা বিশাল অভিযান শুরু করলেন। আর শেষ পর্যন্ত বেশ কঠোর হাতেই তিনি এই বিদ্রোহ দমন করেন এবং পাল সাম্রাজ্যকে আবারও এক সূত্রে বাঁধেন। রামপালের পরে অবশ্য পাল সাম্রাজ্যের সেই পুরনো তেজটা আর থাকেনি। ধীরে ধীরে তাদের গৌরব কমে আসতে থাকে। চলুন এবার আমরা এই মহান সাম্রাজ্যের শেষ অধ্যায়টা দেখি আর জেনে নিই তারা আমাদের জন্য কি কি রেখে গেছে। আসলে রামপালের মৃত্যুর পর পাল সাম্রাজ্য আর কখনোই আগের মতো শক্তিশালী হতে পারেনি। ভেতরের কোন্দল, বাইরের আক্রমণ সব মিলিয়ে এটা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দ্বাদশ শতকে সেন বংশের উত্থানের সাথে সাথেই এর পতন ঘটে। আর এর সাথে শেষ হয়ে যায় ভারতীয় উপমহাদেশের শেষ বড় বৌদ্ধ সাম্রাজ্য। পাল সাম্রাজ্য হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু তাদের অবদান আজও আমাদের সাথে আছে। একবার ভাবুন, তারা মাৎস্যন্যায়ের মতো একটা অরাজক অবস্থার অবসান ঘটিয়ে প্রায় 400 বছরের স্থিতিশীলতা দিয়েছিল। শুধু তাই নয়, ভারতে বৌদ্ধ ধর্মের শেষ বড় পৃষ্ঠপোষক ছিল তারাই। তাদের সময়েই ভাস্কর্য শিল্পে একটা নতুন ধারার জন্ম হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের বাংলা ভাষার প্রথম যে নিদর্শন চর্যাপদ, সেটাও কিন্তু তাদের সময়েই লেখা হয়েছিল। আর এই সব অসাধারণ অবদানের জন্যই কিন্তু পাল যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়। এটা কোনো বাড়িয়ে বলা কথা না। তারা আসলে এমন একটা ভিত্তি তৈরি করে দিয়ে গিয়েছিল যার ওপর দাঁড়িয়েই কিন্তু পরবর্তীকালে বাংলার নিজস্ব সংস্কৃতি আর পরিচয়ের বিকাশ ঘটেছে। যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য থাকলো। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছি, যদি পাল সাম্রাজ্য না আসতো, যদি ওই 400 বছরের স্থিতিশীল শাসনটা আমরা না পেতাম, তাহলে আজকের বাংলা বা বাঙালির সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের পরিচয়, এগুলো কি একই রকম থাকতো? এই একটা সাম্রাজ্য না থাকলে আমাদের ইতিহাসটা ঠিক কোন দিকে মোড় নিত? এটা কিন্তু বেশ গভীর একটা ভাবনার বিষয়। Thanks for watching, and if you liked this video, please hit the like button.